দর্শক আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন ডক্টর অন কলে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে আছে আমি ডাক্তার সিদ্রা ইকবাল। আমাদের এই আয়োজনে থাকছেন দেশবরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় ইউরিন ইনফেকশন। আলোচনার জন্য আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ইউরোলজিস্ট অ্যান্ড ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার এম ফজলে রাব্বি তুহিন, সহকারী অধ্যাপক ইউরোলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়ার জন্য আপনারা ফোন করতে পারেন 982405 নম্বরে। ডাক্তার ফজলে রাব্বি তুহিন, আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টর অন কলে। আমরা আজ আমাদের শরীরের অতি পরিচিত কিন্তু অতি অবহেলিত একটা অস্বস্তির নাম ইউরিন ইনফেকশন, তা নিয়ে আজ আপনার সাথে আলোচনা করব। এই বিষয়ে অনেক কিছু আপনার কাছে জানার আছে। প্রথমে আমি একটু শুরু করতে চাই যে ইউরিন ইনফেকশনটা আসলে কেন হয়ে থাকে এবং কারণটা কি? আচ্ছা, প্রথমে আমাদের জানতে হবে যে ইউরিন ইনফেকশনটা কি। ইউরিন ইনফেকশন হচ্ছে কি প্রস্রাবের যে রাস্তা, তার মানে মূত্রনালী, মূত্রথলি, ইউরেটার বা কিডনির নালী এবং কিডনিতে জীবাণু সংক্রমণের কে বলা হয় ইউরিনারি ইনফেকশন অথবা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। এটা হচ্ছে কমনলি দেখা যায় যে মহিলাদের ক্ষেত্রে বেশি হয়, কারণ হচ্ছে মহিলাদের ইউরেথ্রা মানে মূত্রনালীটা ছোট থাকে, যার জন্য সহজে এবং তার পাশে যোনিপথ এবং মলদ্বার কাছাকাছি থাকাতে সেখান থেকে সহজেই সংক্রমণ হতে পারে, জীবাণু সংক্রমণ হয়ে প্রস্রাবের থলিতে জীবাণু চলে যেতে পারে, যার জন্য সহজে ইনফেকশনের পরিমাণটা বেশি হতে পারে। আচ্ছা, এটা আর হচ্ছে এখন কাদের কি কি কারণে হতে পারে, কি কি কারণের মধ্যে আছে যাদের দেখা যায় যে পানি কম খাওয়া হয়, পরিমিত পরিমাণে পানি কম খাওয়া হয়, তাদের ক্ষেত্রে হতে পারে। যারা দেখা যায় যে প্রস্রাব নিয়মিত চেপে রাখে, অনেকক্ষণ ধরে প্রস্রাব জমা রাখে, তাদের ক্ষেত্রে কি হয় যে ব্যাকটেরিয়াগুলো প্রস্রাবের থলিতে অনেকক্ষণ বেশি ধরনের জমা থাকে, যার জন্য এটা তখন সেক্ষেত্রে ইনফেকশনের তৈরি করে। এরপর হচ্ছে যাদের দেখা যায় যে কোনো একটা প্রস্রাবের রাস্তাতে কোনো একটা সমস্যা আছে, যেমন বাধা পাচ্ছে, যেমন ধরেন কারোর প্রোস্টেট গ্ল্যান্ড বড়, তার হচ্ছে অথবা যাদের স্ট্রিকচার ইউরেথ্রা, তাদের দেখা যায় যে স্বাভাবিকভাবে প্রস্রাব হয় না, তখন প্রস্রাব কিছুটা জমা থাকে। জমা থাকলে সেক্ষেত্রে তাদের ওখানে ইনফেকশনের পরিমাণটা বাড়তে পারে, কারণ সেখানে জীবাণু গ্রো করার সুযোগ আছে, তাদের ক্ষেত্রে এটা হতে পারে। আচ্ছা, আমরা আপনার কাছ থেকে অনেকগুলো কারণই জানলাম, আমরা এক এক করে একটু আগাতে চাই। তার সাথে আমি আরেকটা প্রশ্ন একটু যোগ করে আগে জেনে নিয়ে তারপর আমরা মূল আলোচনা একটু ফিরবো। যে বারবার প্রস্রাব হওয়া বা হচ্ছে প্রস্রাব করতে গিয়ে সামান্য প্রস্রাব হচ্ছে বা মনে হচ্ছে যে সম্পূর্ণভাবে প্রস্রাবটা হচ্ছে না, এটার কারণটা কি? এটা কি ইউরিন ইনফেকশনের অন্যতম কারণ হতে পারে কিনা? হ্যাঁ, যেটা হচ্ছে বারবার প্রস্রাব হওয়াটা একটা কমন কারণ হচ্ছে ইউরিন ইনফেকশন। এছাড়া এটার জন্য আরও অনেক কিছু কাজ আছে। যাদের দেখা যায় যে প্রস্রাব ক্লিয়ার হয় না, জমা থাকে, তাদের ক্ষেত্রেও দেখা যায় যে নর্মাল মানুষরা যেরকম প্রস্রাব করার পরে পুরোটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, তার আবারও প্রস্রাবের থলিতে প্রস্রাব জমা হতে অনেক সময় লাগবে। কিন্তু যদি দেখা যায় যে কারোর একবারে ক্লিয়ার হচ্ছে না, তার দেখা যায় যে অর্ধেকই জমা থাকছে, এরপর যখন আবার সে কিছুক্ষণ পর কিডনি থেকে ফিল্টার হয়ে ইউরিন প্রস্রাব থলিতে আসছে, তখন তার আবারও প্রস্রাবের বেগ আসতে পারে। এছাড়া এগুলো আর ইনফেকশনের জন্য তো হতে পারে ঘন ঘন প্রস্রাব, তারপর হচ্ছে প্রস্রাব ধরে রাখার সমস্যা, সেগুলো কারণে তো হতে পারে। এবার একটু জানতে চাই, প্রস্রাবের রং ঘোলা হওয়া বা অতিরিক্ত দুর্গন্ধ হওয়া প্রস্রাব, এটার কারণটা কি? অনেকে দেখা যায় যে পানি কম পরিমাণে খায়, পানি কম পরিমাণে খেলে তার এরকম হতে পারে। আর হচ্ছে আর ইনফেকশনের কারণেও হতে পারে, কিন্তু দেখা যায় যে যারা পানি কম খায় তাদের কনসেন্ট্রেটেড ইউরিন এরকম হতে পারে, সেক্ষেত্রে হতে পারে। আচ্ছা, আপনি তো অনেকগুলো কারণ বললেন, তার মধ্যে আমি একটু শুরুতে একটু জানতে চাচ্ছি যে আপনি বললেন যে মেয়েরা বা নারীরা হচ্ছে এটার সবচেয়ে বেশি রিস্ক ফ্যাক্টরে আছে, তো তাদের ক্ষেত্রে ইউরিন ইনফেকশন যাতে না হয় তার জন্য আপনি কি পরামর্শ দেবেন? প্রথম পরামর্শ হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে। সেটা হচ্ছে নির্ভর করবে যে তার ওজন কত, সে কোন পরিবেশে কাজ করছে, যেমন আবহাওয়ার উপরে নির্ভর করবে। যেমন হচ্ছে নর্মালি যদি কেউ গরমের মধ্যে কাজ করে তাহলে তার ক্ষেত্রে পানি বেশি পরিমাণ খেতে হবে। কেউ এসির মধ্যে থাকলে তার ঘাম কম হবে, সেক্ষেত্রে পানি সেই পরিমাণ মতো, এবং পানি যখনই তার পানি পিপাসা লাগবে তখন সে পানি খাবে। তারপরে দেখা যায় যে মেয়েদের ক্ষেত্রে বাইরে যে ওয়াশরুমের বাংলাদেশে প্রবলেম আছে, তখন সবাই কি করে, অনেকে করে কি প্রস্রাব চেপে রাখার চেষ্টা করে, সেটা করলে সেক্ষেত্রে তাদের ইনফেকশনের পরিমাণটা বেশি হবে, সেক্ষেত্রে সেটা করা যাবে না।
আচ্ছা, আরেকটা বিষয় যে মেয়েদের যখন হচ্ছে কি মাসিকটা হয়ে থাকে বা স্যানিটারি ন্যাপকিন অনেক দীর্ঘক্ষণ পরে থাকলে সেখান থেকে কি ইউরিন ইনফেকশন হতে পারে? জি জি অবশ্যই, কারণ হচ্ছে যে প্রস্রাবের ইউরিনের মূত্রনালীর আশেপাশেই থাকে যোনিপথ, এবং সেই ক্ষেত্রে যখন এই মাসিকের সময় যে যদি রেগুলারলি নিয়মিত পরে চেঞ্জ না করে, তাহলে সেই ক্ষেত্রে এখানে ক্ষতিকর যে জীবাণুগুলো সেগুলো সহজেই প্রস্রাবের নালী দিয়ে ইনফেকশন করতে পারে। আচ্ছা, আপনি আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তুলে এনেছিলেন, যা হচ্ছে প্রোস্টেট যদি কারো এনলার্জড হয়ে যায়, সেই ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে তখন তাদের ইউরিন ইনফেকশন হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো বিশেষ করে আমি যতটুকু জানি যে বয়স্ক যারা রয়েছেন তাদের প্রোস্টেট এনলার্জমেন্টের সমস্যাটা বেশি হয়, তো তাদের ক্ষেত্রে হচ্ছে কি করা যেতে পারে যাতে তাদের ইউরিন ইনফেকশনটা না হয়? এখন যাদের প্রোস্টেট গ্ল্যান্ড বড় হচ্ছে তাদের ক্ষেত্রে প্রথমে আমরা যেটা চিকিৎসা মানে যেটা করা হয় যে তাদের আমরা ইভ্যালুয়েশন করা হয় যে তার প্রোস্টেটে কি প্রোস্টেটে যে বাধা সৃষ্টি করছে সেটার জন্য তার কতটুকু পরিমাণ জমা থাকে, তারপর তার হচ্ছে ইউরিনারি ফ্লো কীরকম, এটার উপর নির্ভর করে তার চিকিৎসা নির্ভর করে। যদি দেখা যায় যে তার খুব বেশি বাধা সৃষ্টি করছে না, জমা থাকার পরিমাণটা কম, তাহলে আমরা ওষুধের মাধ্যমে চিকিৎসা করি। কিন্তু যাদের দেখা যায় যে অনেক বেশি জমা থাকে, যার প্রস্রাবের গতি খুবই কম, তাহলে সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে সবসময় ওষুধের মাধ্যমে সম্ভব হয় না। সেই ক্ষেত্রে আমরা প্রস্রাবের রাস্তা দিয়ে মেশিন দিয়ে, ভিডিও ক্যামেরা দিয়ে আধুনিক পদ্ধতিতে প্রোস্টেট গ্ল্যান্ডের যে অংশটুকু বড় হচ্ছে সেই অংশটুকু আমরা অপারেশনের মাধ্যমে কেটে ফেলি, যেটাকে ট্রান্সইউরেথ্রাল রিসেকশন অফ প্রোস্টেট বলে। বাইরে থেকে কোনো কাটাকাটি ছাড়া মেশিন দিয়ে আমরা আধুনিক চিকিৎসা। আমরা একটু আগে হচ্ছে ইউরিন ইনফেকশনের অনেকগুলো কারণ আপনার কাছ থেকে জেনে নিয়েছি, এবার একটু জেনে নিতে চাই যে ইউরিন ইনফেকশন হয়েছে কিনা তার জন্য কি কি সাধারণ পরীক্ষা নিরীক্ষা করা যেতে পারে? ইউরিন ইনফেকশন হচ্ছে কিনা এর জন্য আমরা প্রথমেই যেটা করি ইউরিন রুটিন অ্যান্ড মাইক্রোস্কোপিক এক্সামিনেশন। এখান থেকে আমরা দেখতে পারি যে পাস সেল, ইউরিনের মধ্যে পাস সেল পাওয়া যেতে পারে, অথবা আরবিসিও পাওয়া যেতে পারে। আরবিসি মানে হচ্ছে রক্তকণিকা, যেটা হচ্ছে আগে বলা হয়েছিল যে ইউরিন ইনফেকশন হলে প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে। এগুলো আমরা পেতে পারি রুটিন এবং মাইক্রোস্কোপিক এক্সামিনেশনে। এর পরবর্তীতে আমরা করি ইউরিন কালচার সেন্সিটিভিটি টেস্ট। কালচার সেন্সিটিভিটি টেস্ট করার পরে এটা 3 থেকে 4 দিন সময় লাগে রিপোর্ট আসতে। এখানে কোনো অর্গানিজম, কোনো ব্যাকটেরিয়া দ্বারা ইউরিন ইনফেকশন হচ্ছে কিনা সেটা জানা যায়, এবং যদি ইউরিন কোন ব্যাকটেরিয়াতে হচ্ছে এবং এই ব্যাকটেরিয়াটা কোন অ্যান্টিবায়োটিকের প্রতি সেন্সিটিভিটি আছে, কোনটা অ্যান্টিবায়োটিক দিলে কাজে দিবে, কোন অ্যান্টিবায়োটিকতে কাজ হবে সেটাও আমরা এখান থেকে জানতে পারি। আচ্ছা, অ্যান্টিবায়োটিকের কথা যেহেতু চলে এসেছি, একটু জানতে চাই ইউরিন ইনফেকশন হলে অ্যান্টিবায়োটিকটা খাওয়াটা কি বাধ্যতামূলক কিনা, এবং সাথেই যুক্ত করছি যে অ্যান্টিবায়োটিক খাওয়ার যে একটা কোর্স আছে সেটা যদি খেতে গেলে দেখা গেল যে লক্ষণ কমে গিয়েছে, এরপর অ্যান্টিবায়োটিক খাওয়াটা বন্ধ করে দিয়েছে, সেক্ষেত্রে হচ্ছে কি হতে পারে? এখন হচ্ছে ইউরিনের যে ইনফেকশন এটা হচ্ছে বিভিন্ন রকম হতে পারে। একটা হচ্ছে লোয়ার ট্র্যাক্টে ইনফেকশন হতে পারে, আপার ট্র্যাক্ট। লোয়ার ট্র্যাক্ট বলতে আমরা বোঝাই মূত্রনালী এবং মূত্রথলি, এবং আপার ট্র্যাক্ট বলতে বোঝায় কিডনি এবং কিডনির নালী বা ইউরেটার। এখন লোয়ার ট্র্যাক্টের ইনফেকশন এবং আপার ট্র্যাক্টের ইনফেকশনের মধ্যে পার্থক্য আছে। আপার ট্র্যাক্টে যদি ইনফেকশন হয় মানে কিডনি এবং কিডনির নালীতে হয়, তাহলে সেগুলো একটু বেশি গুরুতর। কারণ দেখা যায় যে প্রথম দিকে লোয়ার ট্র্যাক্টে মানে মূত্রনালী এবং মূত্রথলিতে ইনফেকশন থাকে, সেখান থেকে যখন বেশি ছড়িয়ে যায় তখন সেটা কিডনি এবং কিডনি নালীতে যেতে পারে। সেক্ষেত্রে আমাদের রোগীদের বেশি গুরুত্ব সহকারে চিকিৎসাতে আসতে হবে। কারণ সেই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় জ্বর এবং সেপ্টিসেমিয়া মানে বিভিন্ন জায়গায় এই রক্তের মধ্যে জীবাণু ছড়িয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। যদি দেখা যায় যে সিম্পল, যদি নর্মাল আনকমপ্লিকেটেড ইউটিআই যেটা বলে, সেক্ষেত্রে আমাদের যে অ্যান্টিবায়োটিক কোর্স যেটা আছে সেটা সেই অনুসারে খেতে হবে। আর যদি কমপ্লিকেটেড ইউটিআই এবং যাদের রিস্ক বেশি তাদের ক্ষেত্রে আমাদের দেখা যায় যে অ্যান্টিবায়োটিকের যেটা কোর্স সেটা তো খেতেই হবে, সাথে এক্সট্রা কোনো প্রসিডিওরও করা লাগতে পারে। যদি দেখা যায় যে কারো কোনো কিডনি নালীতে কোনো অবস্ট্রাকশনের জন্য এই ইউটিআইটা হচ্ছে মানে ইনফেকশনটা হচ্ছে, তাহলে সেই অবস্ট্রাকশন যেই কোনো রিলিফ করতে মানে সেটা আমাদের বিকল্প কোনো, এর ছাড়া অনেক সময় দেখা যায় আরও বেশি যদি ইনফেকশন হয়ে থাকে তাহলে অনেক সময় দেখা যায় যে কিডনির মধ্যে পাস জমা হতে পারে, সেক্ষেত্রে সেটাও ড্রেন করার ব্যবস্থা করতে হতে পারে। আচ্ছা, এটা তো গেল হচ্ছে এবং অ্যান্টিবায়োটিকটার ফুল কোর্স কমপ্লিট করতে হবে।
এটা তো একেবারে বাধ্যতামূলক, জি। যেটা আপনি আমাকে বলছিলেন যে অ্যান্টিবায়োটিকে ফুল কোর্স না করলে পরবর্তীতে আবারও যে সেন্সিটিভিটির যে ব্যাপারটা জি। সেটা তার কাজ করছে না। তো এবার একটু জানতে চাই, যদি হচ্ছে কেউ ইউরিন ইনফেকশন বারবার হচ্ছে তবে তার কোনো চিকিৎসা নিচ্ছেন না, সেই ক্ষেত্রে তার পরবর্তী যে ধাপটা কি হয়ে যেতে পারে বা গুরুতর অবস্থাটা কি হয়? ইউরিনের যদি ইনফেকশনে বারবার হয়ে থাকে তাদের ক্ষেত্রে এই যে প্রথম দিকে যে বললাম যে লোয়ার ট্র্যাক্টে মানে মূত্রথলি এবং মূত্রনালীতে, সেটা বারবার যাদের হয় তাদের সেক্ষেত্রে আপার ট্র্যাক্টে মানে কিডনি এবং কিডনি নালীতেও ইনফেকশনটা স্প্রেড করতে পারে। সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিডনি টিস্যু ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে। পায়োলিনেফ্রাইটিস রোগ হয়, ক্রনিক পায়োলিনেফ্রাইটিস, সেক্ষেত্রে কিডনি টিস্যু এখান থেকে ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে ইউরিন ইনফেকশন থেকে, যাদের বারবার হয়। আচ্ছা, একটা ইউরিন ইনফেকশন পুরোপুরি ভালো হতে কতদিন সময় লাগতে পারে? এটা হচ্ছে নির্ভর করে যে কি প্রকৃতির ইনফেকশন হচ্ছে। যদি দেখা যায় যে যে জীবাণুর পরিমাণটা কম এবং ইনফেকশনের পরিমাণটা কম, তাহলে দেখা যায় যে 7 দিনের কোর্সেও হতে পারে। কিন্তু যাদের দেখা যায় যে যাদের এই জীবাণুর পরিমাণ এবং ইনফেকশনের পরিমাণটা অনেক বেশি, তাদের ক্ষেত্রে আরও লম্বা টাইম অ্যান্টিবায়োটিক খাওয়া লাগতে পারে এবং সাথে আর অন্যান্য যে কোনো যদি অবস্ট্রাকশন থাকে সেটা রিলিভ করতে হবে। আচ্ছা, তো ইউরিন ইনফেকশনের থেকে বাঁচবার জন্য বা প্রতিরোধ করার জন্য ঘরোয়া কোনো উপায় আছে কিনা যেটা কাজে দিতে পারে? জি হ্যাঁ, যেটা হচ্ছে প্রতিরোধ করার জন্য যেটা আমাদের সবারই করতে হবে যে পরিমিত পরিমাণ পানি খেতে হবে। তারপর হচ্ছে প্রস্রাব জমে রাখা যাবে না, যখনই প্রস্রাব আসবে করে ফেলতে হবে। তার বলে এই না যে প্রতি ঘন্টা যাবে, সেটা না, যখন প্রস্রাবের বেগ আসবে তখন সে প্রস্রাবে যাবে। তারপর হচ্ছে যে পার্সোনাল হাইজিন বা ব্যক্তিগত পরিচ্ছন্নতা মেনটেন করতে হবে। মহিলাদের ক্ষেত্রে মাসিকের সময় নিয়মিতভাবে স্যানিটারি প্যাড পরিবর্তন করতে হবে। আর হচ্ছে আর কিছু কিছু ক্ষেত্রে অনেকে দেখা যায় যে ক্রানবেরি জুস, কিছু ক্ষেত্রে কিছু স্টাডিতে দেখা গেছে যে এটা প্রস্রাবের থলিতে ব্যাকটেরিয়াগুলোকে লেগে থাকতে প্রতিরোধ যার জন্য সহজে এটা প্রস্রাবের সাথে বের হতে পারে। কিছু গবেষণায় পাওয়া গেছে, যদিও লিমিটেড রোল। ক্যানবেরি জুসের ব্যাপারে কিন্তু আমিও মোটামুটি এইটুকুই জানি যে হচ্ছে কিছু ক্ষেত্রে এটা হচ্ছে কাজ করতে পারে, তবে তার ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের ভূমিকাটা এখানে সবচাইতে বেশি। এবং হচ্ছে আপনি যেটা বলছিলেন যে অ্যান্টিবায়োটিকের কোর্স কোনোভাবে মিস করা যাবে না, সেই প্রসঙ্গ থেকে একটু জানতে চাই আপনার কাছে যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বা ওষুধ কাজ করছে না এই বিষয়টা এড়ানোর জন্য কি করা যেতে পারে আগে থেকে? এই যে এখন যে বাংলাদেশে যেটা দেখা যায় যে অনেকেই কি করে যে ইনফেকশন হলে ফার্মেসি থেকে ওষুধ কিনে খাওয়া শুরু করে, যার জন্য দেখা যায় যে এদের ক্ষেত্রে যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এটা বেশি ডেভেলপ করে। এই ক্ষেত্রে যে আমাদের প্রথমে যেটা করতে হবে যে এরকমভাবে যত্রতত্রভাবে অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না, শুধুমাত্র যে ডাক্তারের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক খেতে হবে। এবং যাতে, কারণ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হলে দেখা যায় যে নর্মাল যেসব অ্যান্টিবায়োটিক আমাদের ইউরিনে ইনফেকশন হয় সেগুলো তখন আর কাজ করবে না, তখন আরও অনেক দেখা যাবে ইনজেকশনের যেসব অ্যান্টিবায়োটিক আছে সেগুলোতে যাওয়া লাগতে পারে। অনেক সময় দেখা যায় আরও সিভিয়ার হয়ে গেলে তখন দেখা যায় সেই ইনজেকশনও কাজ করে না, সেক্ষেত্রে খুবই জটিল অবস্থা হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, আপনারও যে কোনো প্রশ্নের জন্য ফোন করতে পারেন আমাদের 982405 নাম্বারে। ডাক্তার তুহিন, আমরা ইতিমধ্যে অনেকগুলো বিষয় অলরেডি কথা বলে ফেলেছি, তবে যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল যে গর্ভবতী মেয়েদের হচ্ছে সবচেয়ে বেশি ইউরিন ইনফেকশন হওয়ার একটা ঝুঁকি থেকে থাকে। তো তাদের বিষয়ে একটু জানতে চাই যে গর্ভবতী মায়েরা এই মুহূর্তে হচ্ছে ইউরিন ইনফেকশন থেকে প্রতিরোধ করবার জন্য কি করতে পারেন? ঠিকই বলেছেন, গর্ভবতী মহিলাদের ইউরিন ইনফেকশনের ঝুঁকিটা বেশি থাকে, কারণ দেখা যায় যে গর্ভবতী অবস্থায় হরমোনাল চেঞ্জ আসে। হরমোনাল চেঞ্জ যখন আসে তখন সেক্ষেত্রে ইনফেকশনের পরিমাণটা বেশি হতে পারে। তাছাড়া যখন গ্রাভিড অবস্থা থার্ড গ্রাভিডাতে আসে তখন দেখা যায় যে কিডনির নালীতে প্রেশার দিয়ে অনেক সময় অবস্ট্রাকশনও সৃষ্টি করতে পারে, সেক্ষেত্রেও তার ইনফেকশনের চান্সটা বেশি আছে। সেক্ষেত্রে তার অবশ্যই যেটা আমাদের মেনে চলতে হবে পরিমিত পানি খাওয়া, তারপর এর আগে যেগুলো বলেছি এই যাতে প্রস্রাব জমে না থাকে সেটা করতে হবে। এবং তার ক্ষেত্রে বেশি জরুরি হচ্ছে, কারণ গর্ভাবস্থায় যদি ইউরিন ইনফেকশন হয়ে থাকে সেটা কিন্তু খুব মারাত্মক আকারেও হতে পারে। সেজন্য অবশ্যই যখনই তার এরকম লক্ষণ দেখা যাবে তখনই বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে যে আমাদের ইউরিন টেস্ট এবং কালচার করে সেই অনুযায়ী সেন্সিটিভ অ্যান্টিবায়োটিকের মাধ্যমে তার চিকিৎসা আর্লি স্টেজে করলে সেটা থেকে খুব গুরুতর অবস্থায় ইনফেকশনে যাবে না।
আচ্ছা, যেহেতু আপনি বললেনই যে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে তো অবশ্যই এটা ঝুঁকি বেশিই থাকে, যেহেতু সেপ্টিসেমি হওয়ারও একটা ঝুঁকি আছে ইউরিন ইনফেকশনের, সেক্ষেত্রে তো অবশ্যই হচ্ছে এটার জন্য বাড়তি সতর্কতা মেনে চলতে হবে। এবার একটু জানতে চাই যে ওষুধ শেষ করার পরে বা কোর্সটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে কতদিন পর আবারও চিকিৎসকের কাছে যাওয়ার প্রয়োজন আছে? এখন যেটা হচ্ছে যদি দেখা যায় যে আনকমপ্লিকেটেড ইউটিআই মানে যেটা হচ্ছে সাধারণ ইনফেকশন, তাহলে সেক্ষেত্রে অত বেশি সমস্যা, যার একবারই হচ্ছে ইনফেকশন সেক্ষেত্রে তার ক্ষেত্রে অতটা জরুরি না। কিন্তু যাদের দেখা যাচ্ছে রিকারেন্ট ইউটিআই মানে বারবার হচ্ছে, তাদেরকে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের ফলো আপে থাকতে হবে এবং কি কারণে তার বারবার এই যে ইনফেকশন হচ্ছে সে কারণটা আগে বের করতে হবে। কারণটা যদি বের না করা হয় তাহলে কিন্তু এই ইনফেকশন বারবার হবে এবং বারবার হলে সেক্ষেত্রে তার আস্তে আস্তে এখান থেকে কিডনিও ক্ষতি হতে পারে। আচ্ছা, এবার একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিসেপটিক জাতীয় যে সুগন্ধি সাবানগুলো ব্যবহার করা অথবা হচ্ছে যে বডি ওয়াশগুলো ব্যবহার করে থাকতে, সেখান থেকে কি কোনো ধরনের ইনফেকশন হওয়ার ঝুঁকি আছে, বিশেষ করে মেয়েদের? হ্যাঁ, হতে পারে যে এখন যে কেমিক্যালের যেটা কি ধরনের কেমিক্যালের থেকেও হওয়ার সম্ভাবনা থাকে সেটা হচ্ছে যদি হচ্ছে সুগন্ধিযুক্ত যে সাবানগুলো পাওয়া যেয়ে থাকে, যতটুকু জানি বলা হয়ে থাকে যে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে সুগন্ধিযুক্ত সাবান হচ্ছে তাদের যে ইন্টিমেট অংশগুলো রয়েছে সেখানে ব্যবহার না করাটাই উত্তম। আচ্ছা, এবার একটু জানতে চাই আপনার কাছ থেকে যে সহবাসের পরপরই প্রস্রাব করার যে অভ্যাসটা বা যদি না থাকে বা পরিষ্কার পরিচ্ছন্নতার অভ্যাসটা যদি না থাকে, সেক্ষেত্রে কি ইনফেকশনের ঝুঁকিটা আরো অনেক বেশি? আরো অনেক অবশ্যই বেশি। এখন হচ্ছে কারণ দেখা যায় যে এটা হচ্ছে যোনিপথের খুব কাছেই হচ্ছে মূত্রনালীটা, কারণ ওই সময় যেসব অর্গানিজমটা থাকে তাহলে সেইটা খুব সহজে যদি তখনই প্রস্রাব না করে, প্রস্রাব করলে কি হয় যে ব্যাকটেরিয়াটা প্রস্রাবের থলিতে চলে গেছে সেটা ওয়াশ আউট হতে পারে। কিন্তু যদি প্রস্রাব না করে এবং ওটা যদি ক্লিন না করে তাহলে কিন্তু সেই ব্যাকটেরিয়াটা প্রস্রাবের থলিতে থেকে সেখান থেকে আস্তে আস্তে ইনফেকশন হতে পারে। যখন হচ্ছে আপনি প্রথমেই আমাকে এই বিষয়টা বলছিলেন যে ইসের সাথে ইউরিন ইনফেকশনের সাথে কিন্তু শরীরে হচ্ছে সেপ্টিসেমি অর্থাৎ হচ্ছে যে ইনফেকশনটা ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো কারো যদি ইউরিন ইনফেকশন হয়ে থাকে, তার যদি জ্বর বা কাঁপুনি দিয়ে জ্বর যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আসলে কি করা উচিত তাৎক্ষণিকভাবে? যদি দেখা যায় যে কারোর ইউরিনে ইনফেকশনের সাথে জ্বর এবং কাঁপুনি দিয়ে আসছে, তাহলে বুঝতে হবে যে তার এই ইনফেকশনটা রক্তে ছড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। সেক্ষেত্রে অবশ্যই দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং দ্রুত তার এটা চিকিৎসাটা শুরু করতে হবে। আচ্ছা, পেইন কিলার নিয়ে একটু কথা বলতে চাই আপনার কাছ থেকে, যে আপনি ইতোমধ্যে আমরা পেইন কিলার নিয়েও আপনার কাছ থেকে একটু জেনেছি, তো পেইন কিলারের সাথে কি ইউরিন ইনফেকশনের কোনো সম্পর্ক আছে কিনা? যে পেইন কিলার যদি বেশি খেয়ে থাকে সেক্ষেত্রে কি হচ্ছে ইউরিন ইনফেকশন অথবা আপনার হচ্ছে যে কিডনির আশপাশে যে ব্যাপারগুলো রয়েছে, যে অংশগুলো রয়েছে, সেখানে ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে কিনা? জি জি, অবশ্যই। পেইন কিলার যদি এই যত্রতত্র ইউজ করা হয় তাহলে সেটা হচ্ছে কিডনিতে ড্যামেজ করতে পারে। সেক্ষেত্রে কিডনিতে সেজন্য পেইন কিলার খুবই প্রয়োজন ছাড়া পেইন কিলার ইউজই করা যাবে না, মানে ডাক্তারের পরামর্শ ছাড়া ইউজ করা যাবে না। আচ্ছা, তো ভবিষ্যতে আবারও যাতে এই সমস্যা না হয়, একবার যেহেতু হচ্ছে যদি কারো ইউরিন ইনফেকশন হয়ে থাকে, ইন ফিউচার আবারও হওয়ার সম্ভাবনা আছে নিশ্চয়ই, তো সেই ক্ষেত্রে হচ্ছে যদি না হয়ে থাকে, যাতে না হয় তার জন্য আপনার কি পরামর্শ থাকবে প্রতিরোধ করবার জন্য? প্রতিরোধ করার জন্য যেটা হচ্ছে আমার পরামর্শ, সবাইকে হচ্ছে পরিমিত পরিমাণ পানি খেতে হবে। সেটা দেখা যাচ্ছে যে নির্ভর করবে যে শরীরের ওজনের উপর, আবহাওয়ার উপরে নির্ভর করে। স্বাভাবিক অবস্থায় দেখা যাচ্ছে 60 থেকে 70 কেজি ওজনের ব্যক্তির ক্ষেত্রে 2 থেকে 2.5 লিটার পানি খেলে মোটামুটি হয়, এবং যাতে তার প্রস্রাব প্রতিদিন অন্তপক্ষে 2 লিটারের মতো প্রস্রাব তৈরি হয় এরকম। কেউ যদি দেখা যাচ্ছে ঘাম বেশি, গরমের মধ্যে কাজ করছে, তার ক্ষেত্রে সেক্ষেত্রে পানি আরও বেশি খেতে হবে। সেক্ষেত্রে আরও দেখা যাবে 3 লিটার বেশি খাওয়া লাগতে পারে যদি যারা রোদে কাজ করে সেটা। তারপর হচ্ছে যেটা এই প্রস্রাব জমিয়ে থাকা যাবে না। তারপরে এই কোনো কজ যদি ধরা পড়ে তাহলে সেই কজ মানে কি কারণে তার হচ্ছে বারবার ইনফেকশন হচ্ছে, সেই কারণটা যদি ধরা পড়ে তাহলে সেই কারণের চিকিৎসাটা অবশ্যই করতে হবে। আচ্ছা, যদি চিকিৎসায় কোনো গাফলতি হয়ে থাকে, যেটা বলছিলেন যে হচ্ছে অ্যান্টিবায়োটিক একবার খেলে পরবর্তীতে যদি মিস করে দেয় কোর্সটা, সেক্ষেত্রে তো চিকিৎসাটা ঠিকমতো হলো না, তো তখন হচ্ছে পুরুষ বা নারী উভয়ের ফার্টিলিটির দিক থেকে কি কোনো হচ্ছে ঝুঁকি আছে কিনা যদি ইনফেকশনটা ছড়িয়ে যায়? হ্যাঁ, যদি ছড়িয়ে যায় সেক্ষেত্রে দেখা যায় যে এই ইনফেকশন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন থেকে সেটা হচ্ছে এই ইজাকুলেটরি ডাক্ট দিয়েও সেটা অন্ডকোষেও ছড়িয়ে যেতে পারে। এরকম যদি বারবার ইনফেকশন হয় তাহলে সেক্ষেত্রেও
রিস্ক থেকে থাকে। সেক্ষেত্রে ফার্টিলিটি মানে হচ্ছে যে উর্বরতা বলে থাকি, নারী পুরুষ উভয়ের উর্বরতা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে সেক্ষেত্রে। এবার একটু বাচ্চাদের বিষয়ে জানতে চাইতে, এতক্ষণ তো হচ্ছে আমরা অ্যাডাল্টদের বিষয়ে একটা কথা বললাম, এবার একটু শিশুদের ক্ষেত্রে। শিশুরা তো অনেক সময় বলতেই পারে না যে ইউরিন ইনফেকশন হয়েছে, বিশেষ করে নবজাতক যারা রয়েছে তারা। তো আসলে বাবা মারা কি করে বুঝবেন যে তাদের ইউরিন ইনফেকশন হয়েছে? শিশুদের ক্ষেত্রে যেটা দেখা যায় যে তারা হচ্ছে প্রস্রাব করার সময় কান্না করবে এবং দেখা যাবে যে ঘন ঘন প্রস্রাব করছে, প্রস্রাব করার সময় কান্না করে, এবং হচ্ছে তাদের অনেক সময় জ্বর আসতে পারে। এইরকম লক্ষণগুলো যদি থাকে তাহলে অবশ্যই তার চিকিৎসা করতে হবে। সেক্ষেত্রে তাদের চিকিৎসাটা কেমন হতে পারে শিশুদের ক্ষেত্রে? হ্যাঁ, শিশুদের ক্ষেত্রেও তখনও আমাদের দেখতে হবে, প্রথমে আমরা ইউরিন এক্সামিনেশন করে দেখব যে আমাদের তার জীবাণু আছে কিনা, থাকলে অ্যান্টিবায়োটিক শুরু করব। এবং তার অনেক যদি কোনো শিশুদের দেখা যায় বারবার ইনফেকশন হচ্ছে, তাহলে বুঝতে হবে যে তার কোনো একটা কারণ থাকতে পারে, যে কোনো বাধা পাচ্ছে। অনেক সময় দেখা যায় যে পোস্টেরিয়র ভালভ থাকে বাচ্চাদের, তাদের দেখা যায় যে প্রস্রাব ক্লিয়ার হয় না, জমা থাকে, তাদের এরকম কোনো বা এরকম আরও অন্যান্য ডিজিজ থাকতে পারে। সেই ডিজিজের কারণ বের করার যদি থাকে সেটারও চিকিৎসা করতে হবে। আচ্ছা, আমরা একেবারে সর্বশেষ পর্যায়ে চলে আসছি অনুষ্ঠানে। আপনার কাছ থেকে ছোট্ট করে একটু আমাদের দর্শকদের জন্য যদি কোনো পরামর্শ থেকে থাকে, ইউরিন ইনফেকশন থেকে বাঁচবার জন্য বা প্রতিরোধ করবার জন্য কোন অভ্যাসগুলো আমরা মেনে চলবো? হ্যাঁ, অবশ্যই আমাদের ইউরিন ইনফেকশন থেকে বাঁচার জন্য সবারই নিয়মিত ওই যে পরিমিত পানি খেতে হবে। তারপর হচ্ছে প্রস্রাব জমে থাকা যাবে না। তারপর কোনো লক্ষণ যদি দেখা যায় তাহলে অবশ্যই তাড়াতাড়ি চিকিৎসকের পরামর্শ নিতে হবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ফজলে রাব্বি আমাদের সাথে যুক্ত হবার জন্য, এবং আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। আচ্ছা, আপনাকেও ধন্যবাদ। দর্শক শুনছিলেন আমার সাথে ডাক্তার এম ফজলে রাব্বি তুহিন ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। তিনি কথা বলছিলেন ইউরিন ইনফেকশন নিয়ে, এবং আমরা ইতিমধ্যে অনেকগুলো বিষয় কিন্তু তুলে এনেছি যে ইউরিন ইনফেকশন থেকে বাঁচবার জন্য আসলে পানির কোনো বিকল্প নেই। সুতরাং দর্শক পরিমিত পরিমাণে পানি খান এবং ইউরিন ইনফেকশন থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আবারও দেখা হবে রবি, সোম এবং মঙ্গলবার ঠিক 3:30টায়।